বিয়ের আসর থেকে এবার কুসুমকে গুম করে দেওয়ার পরিকল্পনা করলো দেবলীনা সঞ্জয়ের সঙ্গে হাত মিলিয়ে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের অবশেষে বিয়ের দিন চলে আসে এবং বিয়ের দিন সকালবেলা যখন কুসুমের গায়ে হলুদ ছোঁয়ানো হতে থাকে, ঠিক সেই মুহূর্তেই কুসুম হঠাৎ করে বলতে থাকে যে কেন জানি না আমার মন বলছে যে এই বিয়েটা আমার জন্য মোটেও সুখের হবে না এবং এই বিয়েতে আমি কোনোভাবেই সুখী হব না সঞ্জয়বাবুর হাত ধরে। কারণ সঞ্জয়বাবু যে পরিমাণে আমার উপরে ক্ষুব্ধ এবং তার যে আসল নোংরা চেহারাটা আমার সামনে দেখিয়ে ফেলেছে, তাতে করে আমি বেশ বুঝতে পারছি যে আমার কপালে অশেষ দুঃখ আছে। কিন্তু এই কথাটা আমি বাবাকে কী করে বা বোঝাবো? আর আফটারঅল আজকে বিয়ের দিন চলে এসেছে, এই মুহূর্তে কিছু বলাটাও তো আমার পক্ষে ঠিক হবে না। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন আয়ুষ কুসুমের মধ্যে আশ্চর্য রকমের একটা অস্থিরতা দেখতে পাই, ঠিক সেই মুহূর্তে আয়ুষ আগ বাড়িয়ে যখন কুসুমের কাছে যেতে নেয়, ঠিক সেই মুহূর্তে কুসুমের হাত থেকে সেই হলুদের বাটিটা উল্টে গিয়ে আয়ুষের গায়ে গিয়ে লেগে যায় এবং আয়ুষ বলতে থাকে যে এমা, এ কী হলো? আমি আসলে দেখিনি। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ, তুমি এত খামখেয়ালি পানা কেন করছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি যেখানে কিনা দেখছিলে যে কুসুমের গায়ে হলুদের অনুষ্ঠান চলছে, সেখানে কিনা হঠাৎ করে গায়ে পড়ে তোমার সেখানে যাওয়ারই বা কী প্রয়োজন ছিল বলো তো? দেখলে তো কত বড় একটা অলক্ষণী কাণ্ড ঘটে গেল। সঞ্জয়ের গায়ে ছোঁয়ানো হলুদটা কুসুমের গায়ে লাগার আগেই তো তোমার গায়ে ছিটকে গেল। এবার কি হবে বলো তো? কোথা থেকে আমরা বাদবাকি হলুদটা পাবো বলো তো? অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে মা, আমি আমার গায়ে যতটুকু আছে সেইটুকু কেচে আমি বাটিতে করে দিয়ে দিচ্ছি, তোমরা বরঞ্চ সেটাই কুসুমকে দিয়ে দাও। ঠিক সেই মুহূর্তে ঈশানে ছোটো কাকিমনি বলতে থাকে যে এসব কী হচ্ছে দিদি বলো তো? এসব কিছু কি আদৌ ও কুসুমকে শোভা পায়? কোথায় কিনা কুসুমের হবু বরের গায়ে ছোঁয়ানো হলুদটা কুসুমের গায়ে লাগানোর কথা ছিল, সেটা না হয়ে উল্টো আয়ুষের গায়ে ছোঁয়ানো হলুদটা কুসুমের গায়ে গিয়ে চললো। ঠিক সেই সময়ই যখন আয়ুষ বলতে থাকে যে এসব কিছু অলক্ষণী কথা বাদ দিয়ে তোমরা বরঞ্চ যেটা করছিলে সেটাতেই ব্যস্ত হতো, আমি তো এসব কিছু নিয়ে একদমই কোনো কিছু ভাবছি না। অন্যদিকে যখন সন্ধে ঘনিয়ে আসার আগেই যখন দেবলীনা এবং সঞ্জয়, ঈশানের ছোটো কাকিমনি তিনজন মিলে যখন চক্রান্ত করতে থাকে এবং দেবলীনা যখন বলতে থাকে যে প্ল্যানটা ঠিকভাবে এক্সিকিউট করতে পারলেই হয়েছে, তুমি সব কিছু তৈরি রেখেছো তো, সঞ্জয় কোনো রকম কোনো আজকে কিন্তু ভুল করা যাবে না। অন্যদিকে আড়ি পেতে যখন ঈশান গোটা কথাটা শুনে ফেলে, ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে সর্বনাশ করেছে, তার মানে আজকে যে কোনো মূল্যে জাদুঘরকে আমাকে বাঁচাতে হবে, কারণ জাদুঘরের সামনে ঘোর বিপদ। অন্যদিকে যখন ঈশান এই কথাটা আয়ুষের কাছে গিয়ে বলে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে কী সব বলছিস বলতো, তোর ভুলভাল, তোর মাথা খারাপ হয়ে গেছে, কোনোদিনও দেবলীন এরকম কাজ করতে পারে না, তোর কাছে কী বা প্রমাণ আছে যে সঞ্জয় ওর ভাড়া করা লোক? ঠিক সেই মুহূর্তে যখন ঈশান গোটা কথাটা খুলে বলে এবং বলতে থাকে যে ভাইদা, আমি তোকে বলছিলাম না হুট করেই কুসুমের জীবনে এরকম একটা সঞ্জয় নামক এরকম লোকের উদয় হওয়া এবং তার পাশাপাশি দেবলীনারও সব কিছু ভালোই ভালোই হতে দেওয়া, এই দুটোর মধ্যে একটা কানেকশন আছে, সেটা আমি তোকে আগেও বলেছিলাম। এবার তুই অক্ষরে অক্ষরে সব কিছু মিলও পাবি, তুই দেখে নিস আজকে কিছু একটা তো বিপদ অবশ্যই ঘটাবে। অন্যদিকে যখন দেবলীনার উপরে নজর রাখতে থাকে আয়ুষ এবং ঠিক সেই মুহূর্তে সন্ধেখুনি আসা মাত্রই যখন সঞ্জয়ের পাঠানো সেই লোকগুলোকে দেবলীনা যখন কুসুমকে যে ঘরে সাজানো হচ্ছে সেই ঘরে ঢোকানোর চেষ্টা করতে থাকে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে ওই তো, তার মানে তুই ঠিকই বলেছিলিস ঈশান, যে দেবলীনা কিছু একটা তো চক্রান্ত অবশ্যই করার চেষ্টা করছে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।